এই ভিডিওটিতে আপনারা শিখবেন যে কিভাবে প্যাসেজ আকারের রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন সলভ করতে হয়। তো এইজন্য প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে প্যাসেজ যেটি থাকবে সেটি সুন্দর করে পড়ে নিতে হবে। তো আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন এটি সুন্দর করে প্রথমে পড়ে নেবেন। এরপরে এর টেন্স নির্ণয়ের চেষ্টা করবেন। তারপর হচ্ছে বাক্যের অর্থ বোঝার চেষ্টা করবেন। এরপরে বক্সে যে ভার্বগুলো দেওয়া থাকবে অর্থাৎ ভার্বের যে টেবিলটি দেওয়া থাকবে প্যাসেজের উপরে, সেখানে আপনি ভার্বের অর্থ বোঝার চেষ্টা করবেন এবং ওই ভার্বটি কী অর্থে ব্যবহৃত হয় সেটা শেখার চেষ্টা করবেন। তো আপনারা স্ক্রিনে যে ভার্বের টেবিলটি দেখতে পাচ্ছেন, সেখানে যে ভার্বগুলো রয়েছে সেগুলো হচ্ছে মোল্ড, টেক, শেপ, গেট, ইনফ্লুয়েন্স, এক্সারসাইজ, গ্রো, লার্ন, টিচ, ফর্ম। তো দেখেন, মোল্ড এই শব্দটি যখন ভার্ব হিসেবে বসে এর অর্থ হয় চরিত্র গড়া। টেক এর অর্থ হচ্ছে সংগ্রহ করা অথবা লওয়া। শেপ এর অর্থ হচ্ছে গঠন করা। তো এটি হচ্ছে আপনার কোনো কিছুকে প্রভাবিত করে উম তার রূপ বা আকৃতি নির্ধারণ করার অর্থে হচ্ছে শেপ ব্যবহৃত হয়। আর গেট অর্থ হচ্ছে পাওয়া, ইনফ্লুয়েন্স অর্থ হচ্ছে প্রভাবিত করা, এক্সারসাইজ এই শব্দটি যখন ভার্ব হিসেবে বসে তখন এর অর্থ হয় প্রয়োগ করা। গ্রো অর্থ হচ্ছে বড় হওয়া, লার্ন অর্থ হচ্ছে শেখা, টিচ অর্থ হচ্ছে শিক্ষা, ফর্ম অর্থ হচ্ছে গঠন করা। তো ফর্ম এই শব্দটি হচ্ছে আপনার প্রকৃত অর্থেই গঠিত হয় বা সৃষ্টি হয় এরকম অর্থে মূলত এই ফ্রম শব্দটি ব্যবহৃত হয়। তো আশা করি আপনারা হচ্ছে শেপ এবং ফ্রম এই যে ২ টা শব্দ রয়েছে এই ২ টার পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন। এই ২ টা শব্দের অর্থ কিন্তু একদম কাছাকাছি, কিন্তু এদের মধ্যে তবুও পার্থক্য রয়েছে। তো যেমনটা আপনাদেরকে বললাম যে শেপ এই শব্দটির অর্থ গঠন করা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করে অ্যা যদি কোনো কিছুর আকৃতি বা গঠন হচ্ছে নির্ধারণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। আর ফর্ম এটা হচ্ছে প্রকৃতপক্ষে হচ্ছে আপনার গঠিত হয় বা সৃষ্টি হয় এরকম অর্থে এটা ব্যবহৃত হয়। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে আপনারা যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন এই প্যাসেজের ১ম যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে এ মাদার ড্যাশ অ্যান আনডেনিয়েবল ইনফ্লুয়েন্স ইন ড্যাশ অফ চিলড্রেনস ক্যারেক্টার অ্যান্ড ইন ড্যাশ দেয়ার ফিউচার ডেস্টিনি। তো এটি হচ্ছে ১ম বাক্য। তো আমরা এখান থেকে দেখব। তো দেখুন এখানে কিন্তু হচ্ছে আমরা উত্তর সহ দেখতে পাচ্ছি। তো দেখুন ১ম শূন্যস্থানে যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে এক্সারসাইজেস। তো এক্সারসাইজ হচ্ছে আপনার মূল শব্দ। তো এর সাথে যুক্ত করা হয়েছে। এর কারণ হচ্ছে যে এখানে যে সাবজেক্টটি রয়েছে মাদার, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো এক্সারসাইজ এর সাথে এস যুক্ত হয়। ইএস যুক্ত হয় না। তাই এখানে এক্সারসাইজ এর সাথে যুক্ত করা হয়েছে। তো এখানে এক্সারসাইজ এর অর্থ হচ্ছে প্রয়োগ করা, অর্থাৎ এখানে এটি প্রয়োগ করার অর্থে ব্যবহৃত হয়েছে। তো কি প্রয়োগ করা? সেটা হচ্ছে দেখুন ইনফ্লুয়েন্স, প্রভাব। এই প্রভাবটা হচ্ছে একজন মা প্রয়োগ করেন আ শিশুর চরিত্র এবং তাদের ভবিষ্যৎ ভাগ্য গঠনের ক্ষেত্রে। রাইট? আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে এক্সারসাইজ ১ম শূন্যস্থানটিতে বসেছে। এটার কারণ হচ্ছে যে একজন মা হচ্ছে প্রভাব কি করতে পারেন? কারো উপর বা কোনো জিনিসের উপর প্রয়োগ করতে পারেন বা খাটাতে পারেন। তো সেই অর্থেই মূলত এখানে এ নাম্বারের এই শূন্যস্থানটিতে এক্সারসাইজেস হয়েছে। এরপরে দেখুন বি নাম্বারে আপনারা যেই উত্তরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মোল্ডিং। তো মোল্ড হচ্ছে মূল শব্দ। এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। এর কারণ হচ্ছে দেখুন এর পূর্বে কিন্তু প্রিপোজিশন রয়েছে। তো এখানে হচ্ছে আর্টিকেল দা এটা হবে না, এটা মিস্টেক। রাইট? তো দেখুন প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাই এখানে মোল্ড এই শব্দটির সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। আর মোল্ড এই শব্দটি ব্যবহৃত হয় হচ্ছে চরিত্র গঠনের ক্ষেত্রে। তো দেখুন এখানে বোঝানো হচ্ছে যে শিশুর চরিত্র, চিলড্রেনস ক্যারেক্টার। একজন মা হচ্ছে অপরিসীম প্রভাব প্রয়োগ করেন শিশুর চরিত্র গঠনে। রাইট? এরপরে দেখুন সি নাম্বারের যে উত্তরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শেইপিং। তো শেপ হচ্ছে মূল শব্দ। এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। এর কারণ হচ্ছে দেখুন শূন্যস্থানের পূর্বে ইন রয়েছে। তো আপনারা জানেন যে প্রিপোজিশন টু ব্যতীত বাকি সকল প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে শেপ এর মূল ফর্মের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। তো এখানে শেপ ব্যবহার করা হয়েছে কারণ হচ্ছে দেখুন এখানে এরপরে যেই অংশটা রয়েছে দেয়ার ফিউচার ডেস্টিনি, আ আ এটা হচ্ছে এটা এখানে বোঝাচ্ছে যে তাদের ভবিষ্যৎ ভাগ্য। দেখুন ভবিষ্যৎ ভাগ্য। তো ভাগ্যকে কি করা যায়? প্রভাবিত করা যায়। প্রভাবিত করে হচ্ছে নির্ধারণ করা যায় বা গঠন করা যায়। তো সেই অর্থে কিন্তু এখানে হচ্ছে আপনার শেপিং হয়েছে।
তো আপনারা হয়তো এটাও জানেন যে শেপ ওয়ানস ডেস্টিনি এটা হচ্ছে একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে ভবিষ্যৎ ভাগ্য গঠন করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি বাংলা অর্থটি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একজন মা শিশুর চরিত্র গঠনে এবং তাদের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণে অপরিসীম প্রভাব ফেলে। তো এরপরে আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে দ্য থিংস দ্যাট দে লার্ন অ্যাট হোম ড্যাশ এ ফার্ম রোজ ইন দেম। তো এইখানে বলা হচ্ছে যে তারা বাড়িতে যা কিছু শেখে তাদের মধ্যে কি হয় দৃঢ়ভাবে প্রথিত হয়। তো ট্রেক এ ফার্ম রোড এটি হচ্ছে একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে দৃঢ়ভাবে প্রথিত হওয়া। আর টেক এ ফার্ম রুট ইন দেম এর অর্থ হচ্ছে তাদের ভিতরে দৃঢ়ভাবে প্রথিত হয়। টেক রুট হচ্ছে একটি ইডিয়ম যার অর্থ হচ্ছে আপনার প্রতিষ্ঠিত হওয়া। আর টেক এ ফার্ম রুট এটি হচ্ছে একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে দৃঢ়ভাবে প্রথিত হওয়া। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে টেক বসেছে এর কারণ হচ্ছে এখানে যে সাবজেক্টটা রয়েছে সেটি হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তাই টেক এটার কোনো পরিবর্তন হয়নি, অপরিবর্তিত অবস্থায় হচ্ছে বসেছে। তা আপনারা জানেন যে বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এরপরে মূল ভার্বের বেস ফর্ম হয়। রাইট? আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন, এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে অ্যান্ড ইট গোজ উইদাউট সেইং দ্যাট দিস লার্নিং দে ড্যাশ মোস্টলি ফ্রম দেয়ার মাদার অ্যাজ দে লিভ আন্ডার হার ডিরেক্ট সুপারভিশন অ্যান্ড কনস্ট্যান্ট কেয়ার। তো এটি হচ্ছে বাক্য। তো আপনারা এখানে যে উত্তরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গেট। তো আপনারা জানেন গেট অর্থ পাওয়া। তো এইখানে যেটি বোঝানো হচ্ছে যে প্রধানত দেখুন মোস্টলি অর্থ হচ্ছে প্রধানত ফ্রম দেয়ার মাদার অর্থাৎ প্রধানত তাদের মায়ের কাছে থেকে। আর দেখুন এখানে এর পূর্বে যেটি রয়েছে যে দিস লার্নিং দে অর্থাৎ এই শিক্ষা তারা প্রধানত তার মায়ের কাছে থেকে কি যদি এভাবে প্রশ্ন করে বাংলা করার পরে তাহলে যে উত্তরটি আসে সেটি হচ্ছে পায়। তো পায় এর ইংরেজি হচ্ছে গেট, সুতরাং এই নাম্বারে যে উত্তরটি হবে সেটি হচ্ছে গেট। রাইট? তো দেখুন এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে দে, এটি হচ্ছে প্লুরাল। তো আপনারা জানেন যে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও কি হবে? প্লুরাল হবে। অর্থাৎ এরপরে মূল ভার্বের বেস ফর্ম হবে, এর সাথে এস বা ইএস যুক্ত হবে না। তো দেখুন বাক্যের অর্থটি যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে এবং এটা বলার অপেক্ষা রাখে না যে এই শিক্ষা তারা প্রধানত মা এর কাছে থেকেই পায়, কারণ তারা তার সরাসরি তত্ত্বাবধান ও নিরবিচ্ছিন্ন যত্নে বড় হয়। এটি হচ্ছে এই বাক্যের বাংলা অর্থ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে দিস ইজ হোয়াই এ চাইল্ড লার্নস দ্য ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ফ্রম ইটস মাদার। তো এখানে আপনারা যে উত্তরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লার্নস। তো লার্ন হচ্ছে মূল ফর্ম, এর সাথে যুক্ত করা হয়েছে কারণ এর পূর্বে যে সাবজেক্টটি রয়েছে এ চাইল্ড এটি হচ্ছে আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আপনারা জানেন যে বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো লার্ন এই শব্দটির সাথে এস যুক্ত হয়, ইএস যুক্ত হয় না। তাই এখানে লার্ন এর মূল ফর্মের সাথে এস যুক্ত করা হয়েছে। তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে দিস ইজ ওয়াই এই জন্য এ চাইল্ড একজন শিশু দ্য ল্যাঙ্গুয়েজ ফার্স্ট অর্থাৎ ভাষাটি প্রথম ফ্রম ইটস মাদার তার মায়ের কাছে থেকে। এখন দেখুন এখানে আমরা যে জিনিসটি পাচ্ছি যে এই শূন্যস্থানটি বাদ দিয়ে আমরা যদি বাংলা করি তাহলে এই জন্য একজন শিশু ভাষাটি প্রথম তার মায়ের কাছে থেকে কি প্রশ্ন যদি করি কি তাহলে উত্তর হবে যে শিখে, অর্থাৎ ভাষাটি প্রথম তার মায়ের কাছে থেকে শিখে। তো শেখা এর ইংরেজি হচ্ছে লার্ন। আর সেই অনুযায়ী আমাদের এখানে সঠিক উত্তরটি হবে লার্নস। রাইট? এরপরে যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে দ্য কালচার অফ দ্য ফ্যামিলি অলসো। তারপরে উত্তরটি রয়েছে ইনফ্লুয়েন্সেস দ্য চিলড্রেন্স হ্যাবিটস অ্যান্ড ম্যানার্স। তো এখানে দেখুন দ্য কালচার অফ দ্য ফ্যামিলি অলসো। তো এর অর্থ হচ্ছে যে পরিবারের সংস্কৃতিও। এরপরে যদি আমরা শূন্যস্থানটি বাদ দিয়ে হচ্ছে অর্থ করি তাহলে দ্য চিলড্রেন্স হ্যাবিটস অ্যান্ড ম্যানার্স। তো এর অর্থ হচ্ছে যে শিশুর অভ্যাস এবং আচরণ। দেখুন পরিবারের সংস্কৃতি শিশুর অভ্যাস এবং আচরণকেও কি করে? প্রভাবিত করে। আমরা যদি প্রশ্নটি করি তাহলে যে উত্তরটি পাই সেটি হচ্ছে যে প্রভাবিত করে। তো প্রভাবিত করা এর ইংরেজি হচ্ছে ইনফ্লুয়েন্স। তো দেখুন এর সাথে কিন্তু এস যুক্ত করা হয়েছে, অর্থাৎ ইনফ্লুয়েন্স হচ্ছে মূল শব্দ, এর সাথে এস যুক্ত করা হয়েছে। এর কারণ হচ্ছে দ্য কালচার অফ দ্য ফ্যামিলি এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট যেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। তো ইনফ্লুয়েন্স এই শব্দটির সাথে এস যুক্ত হয়, এস যুক্ত হয় না, তাই এখানে এই শব্দের সাথে এস যুক্ত করা হয়েছে, অর্থাৎ ইনফ্লুয়েন্স এই মূল শব্দের সাথে এস যুক্ত করা হয়েছে। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে পরিবারের সংস্কৃতি শিশুর অভ্যাস এবং আচরণকে প্রভাবিত করে। রাইট? তো এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে এ মাদার শুড ড্যাশ হার চিলড্রেন হাউ টু ড্যাশ দ্য হ্যাবিট অফ গুড ম্যানার্স টু ড্যাশ গ্রো আপ ইন এ জেন্টল এনভায়রনমেন্ট। তো এখানে আপনারা
এইচ নাম্বার যে উত্তরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে টিচ। তো আপনারা জানেন যে টিচ কি অর্থে ব্যবহৃত হয়? শিক্ষা অর্থে ব্যবহৃত হয়। তো এখানে বলা হচ্ছে যে এ মাদার শুড, একজন মায়ের উচিত টিচ হার চিলড্রেন, তার শিশুকে শেখানো উচিত হাউ টু, কিভাবে। দেখুন হাউ টু অর্থ হচ্ছে কিভাবে। দ্য হ্যাবিট অফ গুড ম্যানার্স এর অর্থ হচ্ছে যে ভালো আচরণের অভ্যাস কি করতে পারে? গঠন করতে পারে। দেখুন অভ্যাস কিন্তু হচ্ছে ধীরে, ধীরে বা আস্তে, আস্তে হচ্ছে আপনার গঠিত হয়। এটি কিন্তু প্রকৃতপক্ষেই হচ্ছে অভ্যাসটা গঠিত হয়। তো সেই ক্ষেত্রেই কিন্তু এখানে হচ্ছে ফর্ম আ হবে। আপনার হচ্ছে এখানে কিন্তু শেপ আপনি ব্যবহার করতে পারবেন না। যদিও দুটি অর্থ কাছাকাছি। তো আমি কিন্তু শুরুতেই হচ্ছে এই ২ টা হচ্ছে ওয়ার্ডের ব্যবহারের যে পার্থক্য সেটা কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। যে ফর্ম এটার অর্থ গঠন করা, কিন্তু এটা যে অর্থে ব্যবহৃত হয় সেটি হচ্ছে যে আপনার প্রকৃতপক্ষে গঠিত হয় বা সৃষ্টি হয় এরকম অর্থে। তো এখানে কিন্তু হ্যাবিট কিন্তু হচ্ছে আপনার প্রকৃতপক্ষেই গঠিত হয় বা এটা সৃষ্টি করা যায়, তাই না? আর শেপ এটা হচ্ছে কোনো কিছুকে প্রভাবিত করে হচ্ছে গঠন করা বা ভবিষ্যৎকে নির্ধারণ করার অর্থে হচ্ছে ব্যবহৃত হয়। রাইট? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে ভালো আচরণের অভ্যাস কি করতে পারে? আ গঠন করতে পারে। তো গঠন করা বা গঠন করা এর ইংরেজি হচ্ছে ফর্ম। সুতরাং এখানে হচ্ছে ফর্ম হবে। তো দেখুন প্রিপোজিশন টু এর পরে আপনার হচ্ছে মূল ভার্বের বেস ফর্ম হয়। রাইট? প্রিপোজিশন টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হয়। আর অন্যান্য সকল প্রিপোজিশনের পরে কিন্তু ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এরপরে যেই শূন্যস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে উত্তরটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে গ্রো। তো গ্রো অর্থ হচ্ছে বড় হওয়া। তো দেখুন এখানে যেটি বলা হচ্ছে ইন এ জেন্টল এনভায়রনমেন্ট অর্থ হচ্ছে সুন্দর পরিবেশে। অর্থাৎ শিশুকে এখানে ১ম থেকে যদি বাংলাটায় করে আসি তাহলে দেখা যাচ্ছে যে একজন মায়ের উচিত শিশুকে শেখানো বা শিক্ষা দেওয়া যে কিভাবে হচ্ছে ভালো আচরণের অভ্যাস আ গঠন করতে হয় এবং হচ্ছে একটি সুন্দর পরিবেশে বড় হতে হয়। তো বড় হওয়া এর ইংরেজি হচ্ছে গ্রো। তো সেই অনুযায়ী যে নাম্বারের যে উত্তরটি হবে সেটি হচ্ছে গ্রো। অর্থাৎ যে নাম্বারের যে উত্তরটি আপনারা দেখতে পাচ্ছেন সেই উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। তো আপনারা জানেন টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হয়। তাই এখানে গ্রো অপরিবর্তিত অবস্থায় বসেছে। এর কিন্তু কোনো পরিবর্তন বা চেঞ্জ হয়নি। তো বাংলা অর্থটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একজন মায়ের উচিত তার সন্তানদের শিক্ষা দেওয়া, কিভাবে তারা ভালো আচরণের অভ্যাস গঠনের চেষ্টা করতে পারে এবং একটি সুন্দর পরিবেশে বড় হতে পারে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন।